রাত গভীর হচ্ছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। শহরের প্রশস্ত রাজপথগুলোতে আজ কোনো উৎসবের আমেজ নেই। ল্যাম্পপোস্টের হলুদ আলো আজ আর পথ দেখাচ্ছে না, কারণ পুরো এলাকাটিকে ইচ্ছাকৃতভাবে অন্ধকারের চাদরে ঢেকে দেওয়া হয়েছে। রায়সিনা হিলের সাউথ ব্লক এবং নর্থ ব্লকের বিশাল প্রাচীন ভবনগুলোর দিকে তাকালে মনে হয় এগুলো যেন কোনো এক আধুনিক সম্রাটের দুর্ভেদ্য কিন্তু অবরুদ্ধ দুর্গ। আর এই দুর্গের ঠিক বাইরে যন্তর মন্তরের ঐতিহাসিক ময়দান থেকে শুরু করে রাজপথের আনাচে কানাচে আজ এক অদ্ভুত গগনবিদারী আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। হাজার হাজার কণ্ঠের এই স্লোগান কোনো প্রথাগত রাজনৈতিক দলের নয়। এই স্লোগানে কোনো রাজনৈতিক নেতার বন্দনা নেই, কোনো সস্তা ভোটের হিসাব নিকাশ নেই। এই স্লোগান হলো একটি স্বাধীনতাকামী, অধিকার বঞ্চিত এবং ক্ষুব্ধ প্রজন্মের বুকের গভীর থেকে উঠে আসা এক আগ্নেয়গিরির বিস্ফোরণ। অন্ধকারকে পুঁজি করে রাষ্ট্রযন্ত্র যখন ভেবেছিল এই তরুণদের তারা ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দেবে, ঠিক তখনই ঘটল এক জাদুকরী ঘটনা। হাজার হাজার স্মার্টফোনের ফ্ল্যাশ লাইট একসাথে জ্বলে উঠল। মোমবাতি আর মশালের আলোয় অন্ধকার রাজপথ পরিণত হলো এক মায়াবী অথচ ভয়ঙ্কর রণক্ষেত্রে। আলোর এই সমুদ্র দেখে মনে হচ্ছিল আকাশের সমস্ত তারা যেন আজ দিল্লির মাটিতে নেমে এসেছে স্বৈরাচারের পতন ঘটাতে। হাতে প্ল্যাকার্ড, মুখে প্রতিবাদের আগুন জড়া স্লোগান। শুধু দিল্লি নয়, পাটনা, জয়পুর কিংবা ব্যাঙ্গালোরের মতো ভারতের বড় বড় শহরগুলো রাজপথে আজ মানুষের ঢল। পরিস্থিতি বুঝে ওঠার আগেই পুরো ভারতের দৃশ্যপট যেন চোখের পলকে ঘুরে যাচ্ছে। জেএনজি বা নতুন প্রজন্মের এই উত্তাল স্রোত সামাল দিতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে নরেন্দ্র মোদীর সরকার। আর এই দিশাহারা অবস্থা থেকেই তারা একের পর এক এমন সব আত্মঘাতী ভুল করে বসছে যা তাদের পতনের কফিনে শেষ পেরেকটি ঠুকতে বাধ্য। যে কোনো স্বৈরাচারী সরকারের সবচেয়ে বড় দুর্বলতা হলো তাদের অহংকার। তারা নিজেদের ক্ষমতাকে এতটাই নিরঙ্কুশ মনে করে যে সাধারণ মানুষের নারীর স্পন্দন বুঝতে তারা বারবার ব্যর্থ হয়। মোদির সাউথ ব্লকও ঠিক এই ভুলটি করেছিল। আন্দোলনের প্রথম দিকে এই প্রতিবাদকে তারা নিছকে একটি সোশ্যাল মিডিয়ার জোক বা সামাজিক মাধ্যমের মিম বলে উড়িয়ে দিয়েছিল। ভারতের অহংকারী নীতি নির্ধারকরা ভেবেছিলেন, আরে এরা তো ল্যাপটপ আর মোবাইল ফোনে মুখ গুজে থাকা প্রজন্ম, এরা টিকটক আর ইনস্টাগ্রামে মিম বানাবে, 2-4টা দিন হ্যাশট্যাগ ট্রেন্ড করাবে আর তারপর নিজেদের বিনোদনে মেতে উঠবে। এদেরকে দিয়ে আর যাই হোক কোনো বিপ্লব হবে না। কিন্তু তারা ভুলে গিয়েছিল এই জেএনজি প্রজন্ম হয়তো প্রথাগত রাজনীতি করে না, কিন্তু এটা ন্যায়ের প্রশ্নে, নিজেদের অধিকারের প্রশ্নে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং অপ্রতিরোধ্য এক শক্তি। ভার্চুয়াল স্পেসের সেই নিরীহ ব্যঙ্গচিত্র আর মিমগুলো যখন হঠাৎ করেই দিল্লির যন্তর মন্তর, পাটনা, জয়পুর কিংবা ব্যাঙ্গালোরের মতো মেগা সিটিগুলোর রাজপথে হাজার হাজার মানুষের ঢলে রূপ নিল, তখনই মোদির মসনদের প্রথম বড় কাঁপুনিটা শুরু হলো। যারা গতকাল পর্যন্ত ল্যাপটপের কিবোর্ডে ঝড় তুলছিল, তারা আজ খালি হাতে পুলিশের রয়েট গিয়ার আর টিয়ার গ্যাসের সামনে বুক পেতে দাঁড়ালো। প্রযুক্তি বান্ধব ও ইন্টারনেট সচেতন এই জেনজি প্রজন্মকে মোকাবেলা করতে গিয়ে ভারতের প্রথাগত শাসনতন্ত্র এবং পুলিশি ব্যবস্থা আক্ষরিক অর্থে মারাত্মকভাবে ব্যর্থ হলো। তারা বুঝতে পারল না কিভাবে এমন একটি আন্দোলনকে থামানো যায় যার কোনো নির্দিষ্ট নেতা নেই, কোনো হেডকোয়ার্টার নেই। যখন পুলিশের লাঠিচার্জ আর সাউন্ড গ্রেনেড দিয়েও তরুণদের এই ঢল ঠেকানো গেল না, তখন মোদী সরকার তাদের সেই পুরনো স্বৈরাচারী প্লে বুক থেকে সবচেয়ে কুখ্যাত অস্ত্রটি বের করল। আন্দোলনের সমন্বয় ভেঙে দিতে এবং সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করতে দিল্লি ও এর আশেপাশের এলাকাগুলোতে ইন্টারনেট ব্ল্যাকআউট বা ইন্টারনেট সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করে দিল মোদী সরকার। তারা ভেবেছিল ইন্টারনেট বন্ধ করে দিলে এই তরুণদের যোগাযোগের একমাত্র মাধ্যমটি কেটে দেওয়া হবে। তারা আর ফেসবুকে লাইভ করতে পারবে না, ইনস্টাগ্রামে ভিডিও দিতে পারবে না, হোয়াটসঅ্যাপে জামায়াতের স্থান জানাতে পারবে না। অন্ধকারে বিচ্ছিন্ন অবস্থায় তারা ভয় পেয়ে ঘরে ফিরে যাবে। কিন্তু সাউথ ব্লকের বাবুরাই প্রজন্মের প্রযুক্তিগত সক্ষমতা বা ডিজিটাল লিটারেসি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ ছিলেন। ডিজিটালি দক্ষ এই তরুণদের কাছে সরকারের এই পুরনো এবং সেকেলে কৌশল পুরোপুরি ব্যর্থ হলো। তারা ভিপিএন, অফলাইন মেসেজিং অ্যাপ যেমন ফায়ার চ্যাট বা ব্রিজ পাই এবং লোকাল মেশ নেটওয়ার্ক ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ অব্যাহত রাখলো। আর সবচেয়ে বড় বুমেরাংটি ঘটলো এর পরপরই। ইন্টারনেট বন্ধের খবর যখন সাধারণ মানুষের কানে পৌঁছালো, তখন তারা বুঝতে পারলো যে সরকার ভয় পেয়েছে, সরকার কিছু একটা লুকানোর চেষ্টা করছে। এই খবর ছড়িয়ে পড়তেই জনরোষ কমার বদলে দ্বিগুণ হয়ে গেল। যারা এতক্ষণ ঘরে বসে টিভির পর্দায় আন্দোলন দেখছিল, তারাও বুঝতে পারলো যে এখন ঘরে বসে থাকার সময় নেই। ইন্টারনেট ব্ল্যাকআউটের প্রতিবাদে সাধারণ নাগরিকরাও রাজপথে নেমে এলেন। আন্দোলন দমনের এই চেষ্টা উল্টো একটি দাবানলের মতো বিস্তীর্ণ আকার ধারণ করল। ইন্টারনেট বন্ধ করেও যখন জনস্রোত আটকানো গেল না, তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়ে প্রশাসন এক চরম অমানবিক এবং পৈশাচিক সিদ্ধান্ত নিল। আন্দোলনরত এলাকায় আকস্মিক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হলো। সরকারের ধারণা ছিল অত্যন্ত নিষ্ঠুর। তারা ভেবেছিল যখন চারিদিকে ঘুটঘুটে অন্ধকার নামবে আর ভারতের এই প্রচণ্ড গরমে যখন অবরুদ্ধ পরিস্থিতি তৈরি হবে, তখন আন্দোলনকারীরা গরমে, তৃষ্ণা এবং অন্ধকারে ভয় পেয়ে রাজপথ ছেড়ে চলে যাবে। কিন্তু স্বৈরাচারীরা কখনোই বুঝতে পারে না যে যখন কোনো মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়, তখন সে
আর অন্ধকারকে ভয় পায় না, সে নিজেই আলো হয়ে জ্বলে ওঠে। বিদ্যুৎ বন্ধ করার এই সিদ্ধান্ত উল্টো হিতে বিপরীত হয়ে দাঁড়ালো। অন্ধকারকে বিন্দুমাত্র তোয়াক্কা না করেই আন্দোলনকারীরা তাদের পকেটে থাকা মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দিল। হাজার হাজার মোবাইল ফোনের আলোয় যন্তরমন্তর যেন এক নক্ষত্র খচিত আকাশে পরিণত হলো। যারা মোবাইল আনেনি তারা মোমবাতি ও মশাল জ্বালিয়ে রাতভর অবস্থান কর্মসূচি পালন করতে লাগলেন। রাতের অন্ধকারে সেই উত্তাল প্রতিরোধের দৃশ্যগুলো, সেই মশালের আলোয় আলোকিত তরুণদের ঘামে ভেজা মুখগুলো কোনো এক অজ্ঞাত ইন্টারনেট স্যাটেলাইট লিঙ্কের মাধ্যমে বা অফলাইনে নেটওয়ার্ক মাধ্যমে ঠিকই গোটা বিশ্বে ছড়িয়ে পড়ল। পুরো বিশ্ব দেখল বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের দাবিদার একটি দেশ কিভাবে নিজেদের সন্তানদের অন্ধকারে ডুবিয়ে মারার চেষ্টা করছে, আর সেই সন্তানেরা কিভাবে আলোর মশাল জেলে অন্ধকারের বুক চিরে স্লোগান দিচ্ছে, জিন্দাবাদ জিন্দাবাদ। আন্দোলনের এই পর্যায়ে এসে সরকার তার সবচেয়ে জঘন্য এবং কাপুরুষোচিত কার্ডটি খেলল। পুলিশের পাশাপাশি অন্ধকার গলিগুলো থেকে বেরিয়ে আসতে শুরু করলো বিজেপির পেটোয়া বাহিনী বা দলীয় সশস্ত্র ক্যাডাররা। আন্দোলন দমাতে পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে বিভিন্ন স্থানে এই সশস্ত্র ক্যাডারদের লেলিয়ে দেওয়া হলো প্রতিবাদী শিক্ষার্থীদের উপর। তারা ব্যানার ছিঁড়ে ফেললো, মিছিলে অতর্কিত হামলা চালালো এবং ছাত্রীদের উপর চড়াও হওয়ার মতো জঘন্য ঘটনা ঘটালো। আর এই সবই ঘটল পুলিশের চোখের সামনে। এমনকি আন্দোলনের স্থলে এমন অনেক পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেল যাদের পোশাকে কোনো নেম প্লেট বা নাম ছিল না। এই নামহীন পুলিশ বা ঘোস্ট স্কোয়াড ব্যবহার করা যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য এক চরম কলঙ্ক। শিক্ষার্থীদের উপর এই নির্মম হামলা সাধারণ মানুষ, অভিভাবক ও সুশীল সমাজকেও চরমভাবে ক্ষুব্ধ করে তুলল। যারা এতক্ষণ নিরপেক্ষ ছিলেন তারাও আজ সরকারের এই গুন্ডামির বিরুদ্ধে রাস্তায় নেমে এলেন। আর এই পুরো সময়টাতে ভারতের মূলধারার মিডিয়া কি করছিল? এত কিছুর পরও তারা মুখে তালা ঝুলিয়ে বসেছিল। এখনো মোদির প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় এই মিডিয়া পাড়া, যাদেরকে সাধারণ মানুষ ঘৃণা ভরে গদি মিডিয়া বলে ডাকে, তারা এই লাখো মানুষের আন্দোলনকে হয় এড়িয়ে গেল, নয়তো দেশদ্রোহিতার ষড়যন্ত্র বলে মিথ্যা খবর প্রচার করতে লাগলো। কিন্তু সাধারণ মানুষ আজ আর ওই গদি মিডিয়ার উপর নির্ভরশীল নয়। তারা নিজেদের চোখের সামনে সত্যকে জ্বলতে দেখছে। এই পুরো পরিস্থিতির দিকে তাকালে, ভারতের এই জ্বলন্ত রাজপথের দিকে তাকালে আপনার কি কোনো চেনা দৃশ্যের কথা মনে পড়ে? হ্যাঁ, ঠিক 2 বছর আগে 2024 সালের জুলাই আগস্ট মাসে বাংলাদেশের সেই উত্তাল দিনগুলোর স্পষ্ট প্রতিচ্ছবি যেন আজ ভারতের বুকে ফুটে উঠেছে। ইতিহাসের কি অদ্ভুত এবং নিখুঁত পুনরাবৃত্তি। বাংলাদেশেও ঠিক এভাবেই একটি অহংকারী স্বৈরাচারী সরকার দমনপীড়ন চালিয়ে ছাত্র জনতার আন্দোলনে স্তব্ধ করার চেষ্টা করেছিল। শেখ হাসিনাও ঠিক এভাবেই প্রথম দিকে ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বন্ধ করে দিয়েছিলেন। রাতের আঁধারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে, ফ্লাইওভারের ওপর থেকে স্নাইপার দিয়ে গুলি করে এবং ক্ষমতাসীন দলের সশস্ত্র ক্যাডার ও পুলিশ বাহিনী নামিয়ে ছাত্র জনতার বিক্ষোভ দমনের চেষ্টা করা হয়েছিল। কিন্তু ফল কি হয়েছিল? রাষ্ট্রীয় সেই নিপীড়ন শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানের জন্ম দিয়েছিল, যা একটি 15 বছরের পুরনো পরাক্রমশালী স্বৈরাচারের পতন এবং দেশ ছেড়ে পলায়নের মতো করুণ পরিণতি ডেকে এনেছিল। ঠিক একই ভুল অক্ষরে অক্ষরে সেই একই ভুল আজ করছে মোদী সরকার। তারা বুঝতে পারছে না যে অস্ত্রের মুখে বা নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে কোনো প্রস্ফুটিত ক্ষোভকে দাবিয়ে রাখা যায় না, বরং 2024-এর বাংলাদেশ যেভাবে প্রমাণ করেছে যে চরম রাষ্ট্রীয় নিপীড়ন শেষ পর্যন্ত এক অদম্য গণ অভ্যুত্থানেরই জন্ম দেয়, মোদী সরকারের এই স্বৈরাচারী ও ভুল সিদ্ধান্তগুলো ভারতকে ঠিক সেই একই ঐতিহাসিক পরিণতির দিকেই ঠেলে দিচ্ছে। রাত শেষ হয়ে আসছে। দিল্লির রাইসিনা হিলে আজ হয়তো কোনো ঘুম নেই। সাউথ ব্লকের কর্তারা হয়তো তাদের শীতাতপ নিয়ন্ত্রিত ওয়াররুমে বসে সিসিটিভি ক্যামেরায় দেখছেন যন্তর মন্তরের সেই লাখো তরুণের মুখ। তাদের কপালে জমছে বিন্দু বিন্দু ঘাম। তারা হয়তো ভাবছেন, পুলিশ দিয়ে, পেটোয়া বাহিনী দিয়ে আর ইন্টারনেট বন্ধ করে তারা আরও কিছুদিন নিজেদের মসনদ টিকিয়ে রাখবেন। কিন্তু তারা বুঝতে পারছেন না যে তারা এমন একটি টাইম বোমার উপর বসে আছেন যার টাইমার অন হয়ে গেছে। একটি রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক থ্রিলার আজ তার সবচেয়ে চরম এবং শ্বাসরুদ্ধকর ক্লাইম্যাক্সে এসে দাঁড়িয়েছে। দাবার বোর্ডে জেনজি প্রজন্ম তাদের কিস্তিমাতের চালটি অত্যন্ত নির্ভুলভাবে চেলে দিয়েছে। ঘড়ির কাঁটা এগোচ্ছে। রিগড সিস্টেমের এই বিশাল দুর্ভেদ্য ইমারতের ভেতর আজ ফাটল ধরেছে। সেই ফাটলের ভেতর দিয়ে হু হু করে ঢুকছে তারুণ্যের ক্ষোভ আর দ্রোহের বাতাস। সাসপেন্স এখন তুঙ্গে। আগামী কয়েকটা দিন ভারতের ইতিহাসের জন্য অত্যন্ত নির্ণায়ক হতে যাচ্ছে। আমরা এখন শুধু অপেক্ষা করছি সেই চরম মুহূর্তটির জন্য। মোদী সরকার কি পারবে এই আসন্ন গণ অভ্যুত্থানের সাইক্লোন থেকে নিজের মসনদ বাঁচাতে, নাকি শেখ হাসিনার মতোই তাকেও কোনো এক মেঘলা দুপুরে ক্ষমতার দম্ভের রাজপ্রাসাদ ছেড়ে চিরতরে পালাতে হবে? অপেক্ষা কেবল সেই চূড়ান্ত বিস্ফোরণের। কারণ এই নতুন বিশ্বে স্বৈরাচারীরা হয়তো আমৃত্যু ক্ষমতায় থাকার স্বপ্ন দেখে, কিন্তু ইতিহাস তাদের সেই স্বপ্নকে রাজপথের ধুলোয় মিশিয়ে দিতে এক মুহূর্তও দ্বিধা করে না। মেঘ ঘনীভূত হচ্ছে, আর রাইসিনা হিল নিঃশব্দে অপেক্ষা করছে এক প্রলয়ঙ্কারী সাইক্লোনের, যে সাইক্লোন ধুয়ে মুছে সাফ করে দেবে রিগড সিস্টেমের সমস্ত অহংকার। খেলা তো কেবল শুরু।